1500 টাকায় তো জীবন চলবে না। যত বয়স হবে, আমারও বয়স হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে জীবনটা কি। আজকের দিনে মানে আমি করতে করতে আজকে 12 বছর হয়ে গেল। 2014 থেকে আমি যুব কংগ্রেস জয়েন করেছিলাম। কিন্তু আমি সবসময় নিজেকে মনে করতাম যে আমি সৌমিত্রর ছেলে বলেই আমাকে সামনে থাকতে হবে, এটা কোনো বড় বিষয় ছিল না। জানেন যে রোহন মিত্র সবসময় পেছন থেকেই, লাইনের পেছনেই থাকতে ভালোবাসতো। আজকেও আমি মনে করি আমি লাইনের পেছনেই ঠিক আছি, কিন্তু আমাদের দাদুরা, আমাদের মা, আমার বাবা, তারা কংগ্রেসের আইডিওলজিটাকে ফলো করেছিল, যে আইডিওলজি আমরা সবসময় চেয়েছিলাম। একসময় কংগ্রেস যেতে, একসময় অন্য কেউ যেতে, কিন্তু তুমি সেই ট্রেন্ডের বাইরে কেন চলে যাবে? তুমি চাইবে যে কংগ্রেসের আইডিওলজি, কংগ্রেসের কথা আমরা যেটা গান্ধীজি থেকে শুনে এসেছি, আজকে আমরা গান্ধী পরিবারের যা কাজ দেখছি, মনমোহন সিং এর যে কাজ দেখেছি, প্রণব মুখার্জির যে কাজ দেখেছি, এইগুলোকেই আমরা ধরে রাখতে চাই। তো তৃণমূলের 15 বছর যা করেছেন, যদি বাংলার মানুষ মনে করেন তাদের জীবন ভালো আছে, তাদের ভোট দিন। নমস্কার, আপনারা দেখছেন বাংলাহাট। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আর এই মুহূর্তে আমি একেবারে সৌমেন মিত্রর পুত্র রোহন মিত্রর একদম অফিসে বসে আছি। সৌমেন মিত্র ছিলেন এক সময়কার বর্ষিয়ান, তিনি এখন প্রয়াত। একেবারে বলা যেতে পারে যে নামকরা বঙ্গ রাজনীতিতে একজন রাজনীতিবিদ। আর এবারে 26-এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন মিত্রর পুত্র রোহন মিত্র। ঠিক এই নির্বাচনী প্রস্তুতি ঠিক কত দূর, কেমন চলছে, আমরা আজকে ওনার থেকে শুনবো, আমরা জানবো কেমন চলছে। নমস্কার। আমাদের কর্মী সভাগুলো চলছে আজকাল। ইলেকশনটা খালি মানে রাস্তায়ও নয়, এখন অনেক ডিজিটাল কাজগুলো করতে হচ্ছে, তো আমরা সেগুলো সেরে ফেলছি। নমিনেশন ফাইলিং এর জন্য যে পেপার ওয়ার্কটা করতে হবে সেটা করছি। এই স্টার্ট জীবনের প্রথম ইলেকশন, তো রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ। কেমন লাগছে? সত্যি কথা বলতে, যখন কংগ্রেস পার্টি নমিনেশনটা দিল, যখন আমি জানতাম যে পার্টি হয়তো আমাকে বিবেচনায় রেখেছে, যতক্ষণ না নাম বেরোলো ততক্ষণ একটা দূর করছিল, বাট বেরোনোর পরে ভালোই লাগছে। আজকে কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব যারা ছিলেন সেই মিটিংয়ে, তারা আমার নামটাকে মেনে নিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। আজকের দিনে মানে আমি করতে করতে আজকে 12 বছর হয়ে গেল। 2014 থেকে আমি যুব কংগ্রেস জয়েন করেছিলাম। অনেকেই হয়তো আমাকে ভালো মতো দেখেনি, কেন আমি সবসময় নিজেকে মনে করতাম যে আমি সৌমিত্রর ছেলে বলেই আমাকে সামনে থাকতে হবে, এটা কোনো বড় বিষয় ছিল না। যারা যারা আমার সঙ্গে কংগ্রেস রাজনীতি করেছেন আজকে তারা জানেন যে রোহন মিত্র সবসময় পেছন থেকেই, লাইনের পেছনেই থাকতে ভালোবাসতো। আজকেও আমি মনে করি আমি লাইনের পেছনেই ঠিক আছি, কিন্তু বালিগঞ্জ আমার বাড়ি, আমি বালিগঞ্জে থাকি, বালিগঞ্জের আমি ভোটার। তো সেই জায়গায় আমার সবসময় ইচ্ছা ছিল যদি কোনোদিন সুযোগ আসে বালিগঞ্জ থেকেই দাঁড়াবো। সেই সুযোগটাই আজকে পেলাম, তখন আজকে আমি বালিগঞ্জের মানুষের কাছে পৌঁছে আমার যে চিন্তা ভাবনা মানুষের জন্য, বালিগঞ্জের মানুষের জন্য, এখানে যেরকম ভাবে রিয়েল এস্টেটের মানে ইললিগাল কনস্ট্রাকশন চলছে, ল অ্যান্ড অর্ডার যেরকম ভাবে হচ্ছে, আপনারা জানেন যে বালিগঞ্জ এমন একটা জায়গা যে ভারতবর্ষের প্রতিটা স্টেটের মানুষ বালিগঞ্জ এবং কলকাতার সম্পর্কে জানে, কিন্তু আজকে আমরা মাঝে মাঝে দেখি যে এই বালিগঞ্জের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা হাতের বাইরে চলে যাচ্ছে। বালিগঞ্জ এমন একটা জায়গা ছিল যেখানে মহিলারা রাত্রিবেলা হাঁটতে, মানে রাস্তায় চলাচল করার জন্য কোনো ব্যাঘাত থাকতো না, কিন্তু আজকে এই ব্যাঘাতগুলো আসছে বলে আমার মনে হয় যে বালিগঞ্জের বেটার হওয়া উচিত। যারা এতদিন ধরে বালিগঞ্জ এবং কলকাতা চালিয়েছে এবং তাদের কোনো বিরোধিতা নেই, তারা কিন্তু সেই জিনিসটা ডেলিভার করতে পারেনি, তো সেই জায়গা থেকেই আমার চেষ্টা থাকবে। এক সময় আপনার বাবা ছিলেন দীর্ঘদিনের বিধায়ক এবং পরে আপনার মাও কিন্তু বিধায়ক ছিলেন। তো আপনি এই যে 26-এর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, পারিবারিক এই ট্রেন্ডটাকে কতটা আপনি ফলো করছেন? দেখুন, আমার বাবা লাস্ট ইলেকশনে দাঁড়িয়েছিল 2016 সালে, তারপর আজকে 10 বছর হয়ে গেল, আমি 2026। এই 10 বছর আমি কংগ্রেস কর্মী হিসাবে রাজনীতি করেছি। আমার আগে অনেকেই এমন সব জায়গায় এমন ক্যান্ডিডেট হয়েছে যারা কোনোদিন ইলেকশন না, মানে কোনোদিন সংগঠন না করেও ক্যান্ডিডেট হয়েছে। আমি কিন্তু সেই সুযোগটা পাইনি। আমি যুব কংগ্রেস করে, তারপরে অধীরবাবু, যখন আমার বাবা মারা গেল, অধীরবাবু আমাকে জেনারেল সেক্রেটারি করেছিল, আজকে শুভঙ্কর দাও আমাকে জেনারেল সেক্রেটারি করেছেন। তো আমি বিভিন্নভাবে পার্টির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং পার্টির কাজ করে যাচ্ছিলাম। যেরকম আমাকে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছিল, সাউথ 24 পরগনা 1-এর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা আমি করেছি এবং আমার লোকালে যেটা করার আমি করেছি। তো বাবা যে যে কাজগুলো করেছিল, বাবা তার লোকালি সবার প্রথমে করেছিল। তিনি থাকতেন আমার স্ট্রিটে, তার কনস্টিটুয়েন্সি ছিল শিয়ালদা, আমি থাকি বালিগঞ্জে, আমার কনস্টিটুয়েন্সি বালিগঞ্জ। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব, যদি মানুষ আমার উপরে ভরসা রাখে এবং আমাকে জিতিয়ে আনেন, তাদেরকে বাবা যেরকম ভাবে তার
শিয়ালদায় মানুষের পাশে ছিল, মানুষের জন্য কাজ করেছিল, আমি তার মতো যদি নাও পারি তার 99% আমি করার চেষ্টা করবো, এটাই আমার চেষ্টা থাকবে। কি মনে হচ্ছে পারিবারিক ট্রেন্ডটাকে ধরে রাখতে পারবেন? পারিবারিক ট্রেন্ড আজকের দিনে এটা একটা বেশি, আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে পারিবারিক ট্রেন্ড। আজকে দেখুন না, বিজেপিতেও তো পারিবারিক ট্রেন্ড আছে, অর্জুন সিং তার ছেলে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে, আপনারা হয়তো এগুলো দেখেন না কেন। কংগ্রেস হলেই আপনারা সবসময় পারিবারিক পারিবারিক করেন। আমরা পারিবারিক কেন, আমাদের কংগ্রেসের আইডিওলজিটা আমাদের কাছে খুব ডিয়ার। আমাদের দাদুরা, আমাদের মা, আমার বাবা, তারা কংগ্রেসের আইডিওলজিটাকে ফলো করেছিল, যে আইডিওলজি আমরা সবসময় চেয়েছিলাম ভারতবর্ষ যেন সেই আইডিওলজিতে চলে। তো আজকের দিনে আমি সেই আইডিওলজিটাকে ফরওয়ার্ড করছি। আমার কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে বলেছিল যে তোমাকে ইলেকশন দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? কেন তুমি কংগ্রেসকে আজকে রিপ্রেজেন্ট করো, কংগ্রেসের কথা বলো, তোমার মধ্যে ওই কংগ্রেসের আইডিওলজিটা আছে, সেটাকে তুমি মানুষকে বলো। হার জিতটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু তুমি যেটাকে বিশ্বাস করো সেটাকে তুমি মানুষকে বলো। দেখুন, একটা ট্রেন্ড আসে, একসময় কংগ্রেস যেতে, একসময় অন্য কেউ যেতে, কিন্তু তুমি সেই ট্রেন্ডের বাইরে কেন চলে যাবে? তুমি চাইবে যে কংগ্রেসের আইডিওলজি, কংগ্রেসের কথা, আমরা যেটা গান্ধীজির থেকে শুনে এসেছি, আজকে আমরা গান্ধী পরিবারের যা কাজ দেখছি, মনমোহন সিং এর যে কাজ দেখেছি, প্রণব মুখার্জির যে কাজ দেখেছি, এইগুলোকেই আমরা ধরে রাখতে চাই। তো আমরা এই জিনিসটাকে আগের প্রজন্মের কাছে নিয়ে যেতে চাই, যে কংগ্রেস চায় যে সবাই ভালো মতো থাকুক, তাদের জীবনে দুঃখটা কম হোক। দুঃখ তো থাকবেই, কিন্তু দুঃখটা কম করার কাজ গভর্নমেন্টের কাজ। সেই কাজটা যদি আমরা করতে পারি, সেটাই হবে কংগ্রেসের কাজ। কি মনে হচ্ছে এতদিন পরে কংগ্রেসের যে পুরনো জমি সেটা ফিরে পেতে পারে? দেখুন, কংগ্রেস 2021-এ আমাদের যে রেজাল্টটা হয়েছিল, তারপর থেকে আজকে দেখুন তো আমরা 284 ক্যান্ডিডেট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি। 294টা ক্যান্ডিডেট আমরা দেব। আজকে তো আমাদের কোনো ব্যাগেজ নেই। আমাদেরকে 2011-তে আমরা তৃণমূলের সঙ্গে জোট করেছিলাম, জোট করে তাদেরকে জিতিয়েছিলাম, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের হয়ে প্রচার করেছিল। 2016-তে হয়তো আমরা বামফ্রন্টের সঙ্গে গেছিলাম, 2021-এ বামফ্রন্টের সঙ্গে গেছিলাম, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস পার্টির কাছে কোনো ব্যাগেজ নেই। কংগ্রেস তাদের ক্যান্ডিডেট, কংগ্রেসের সিম্বল প্রতিটা বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দেখুন, আমাদের একটা প্রবলেম কি হয় বলুন তো, এই যে পঞ্চায়েত নির্বাচন যেগুলো হয়, মিউনিসিপ্যালিটি নির্বাচনে, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকে না, একটা আউটসাইড মানে মানে বাইরের একটা প্রোটেক্টিভ সিস্টেম থাকে না। আমাদের ক্যান্ডিডেটদেরকে অনেক সময় সিম্বল দেওয়ার সুযোগই দেওয়া দেয়, মানে যারা বিরোধীরা, আজকে যারা তৃণমূল কংগ্রেস যারা করেন, আপনারা দেখেন, আপনাদের চ্যানেলে দেখান যে কিরকম ভায়োলেন্স হয় ইলেকশনের সময়, পঞ্চায়েত ইলেকশনের সময়। তো সেই জায়গা থেকে আমরা ক্যান্ডিডেট দিতে পারি না। আজকে আমরা ক্যান্ডিডেট এই জন্যই দিয়েছি যে আমরা মানুষকে বলতে চাই যে আমরা দেখুন, যদি আমাদের জন্য একই রকম সিচুয়েশন থাকে, যে আজকে তৃণমূলের জন্য যে আইন, আমাদের জন্য সেই আইন, বিজেপির জন্য একই আইন, তাহলে আমরা কিন্তু ক্যান্ডিডেট দিতে পারবো। মানুষকে ভরসা দিতে হবে। মানুষ জানে যে কংগ্রেস চোর নয়। কংগ্রেস, আপনি দেখবেন না, অমিত শাহ যখনই বাংলায় আসে কি বলে, সোনার বাংলা। সোনার বাংলা কবেকার ছিল? 1977 সালে অব্দি সোনার বাংলা ছিল। তো আজকে সেই সোনার বাংলাটাকে যদি ফিরিয়ে আনতে হয়, কংগ্রেসের উপরে মানুষকে ভরসা রাখতে হবে। কেন? কংগ্রেসের কোনো ব্যাগেজ নেই। কংগ্রেস চায় যে আপনাদের জীবনটাকে ভালো করার। কেন? আপনারা যাদেরকে 15 বছর ধরে রেখেছেন, আপনারা চোখের সামনে দেখেছেন তারা কতটা লুট করেছে, কত কারাপশন, আমাদের আইন শৃঙ্খলার কি অবনতি হলো। হ্যাঁ, আজকে কোনো মানে চাকরি নেই, তাই কিন্তু বেকার ভাতা দিতে হচ্ছে। ভাতা দিন, কেউ বারণ করছে না, কিন্তু আগামী দিনে একটা ইয়াং ছেলে মেয়ে যে কলেজ থেকে বেরোচ্ছে, তারা বা স্কুল থেকে বেরোচ্ছে, তাদের তো একটা স্থায়ী মানে ইনকামের জায়গা থাকা উচিত। তারা কি গভর্নমেন্টের 1500 টাকায় কতদিন চলবে? নেক্সট ইলেকশনে ওটা 3000 টাকা হয়ে গেল, কথায় কথায়। 5 বছর পরে 3000 কি ভ্যালিউ থাকলো? আজকে আপনি একটা মান্থলি ফোনের প্ল্যানই কত 500 টাকা 600 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 1500 টাকায় তো জীবন চলবে না। যত বয়স হবে, আমারও বয়স হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে জীবনটা কি। যারা আজকে 21, 22, 23 বছর, তারা যদি 5 বছর পরে 28 বছর হয়ে যাবে, তাদের হয়তো বিয়ে হবে, তাদের মানে খরচা বেড়ে যাবে, তাদের ফ্যামিলির খরচা বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে মানুষকে স্থায়ী একটা ইনকাম দেওয়ার জন্য চাকরি করা উচিত। আমাদের বাংলায় আমরা তো চাকরি কিছু দেখতে পাচ্ছি না, তাই জন্য তো কত 80 লাখের ওপরে বেকার ভাতা দিতে হচ্ছে। এটা গর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেস বলে। আমার তো মনে হয় এটা লজ্জার বিষয়। কেন? আপনি 15 বছর পাওয়ারে আছেন, আপনার কোনো বিরোধী নেই, পুরো একক মেজরিটিতে আপনি পাওয়ারে আছেন, তা সত্ত্বেও আপনি চাকরি করতে পারছেন। তো এইগুলোকে মানুষের ভাবা উচিত। আজকে কলকাতা শহরে ইলেকট্রিসিটি বিল কি হারে বেড়ে গেছে, এগুলোকে কে দেখবে? তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনি ইলেকট্রিসিটি নিয়ে কত কথা বলতেন। আজকে দেখুন না, ইলেকট্রিসিটি বিলটা কোথায় চলে গেছে। ইললিগাল কনস্ট্রাকশন, এগুলো কারা করছে? আজকে বাংলায়, কলকাতা শহরে কেএমসিতে তো
100-র ওপরে কেএমসি কাউন্সিলররা সব বিজেপি, তৃণমূলের। তো তারা এত ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আপনি দেখুন ওয়াকফ প্রপার্টিতে, আমি দেখছিলাম সেদিনকা যে রেজিস্টার পোর্টালটা হয়েছে, সেখানে 3,500-এর উপরে ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন হয়নি। তাহলে এই প্রপার্টিগুলোর কি হবে? তাহলে এরা ওয়াকফ প্রপার্টি ছিল, এগুলোকে এখন ইলিগাল কনস্ট্রাকশন বা বেআইনি কনস্ট্রাকশন বা কারোর কাছে দিয়ে দেওয়া হবে, এতে তৃণমূল আরো টাকা পাবে। এই তো ব্যাপার স্যাপার। মানুষ এগুলো বুঝলে তারা তৃণমূলকে ভোট দেবে না। বাংলার মানুষজন যদি কংগ্রেসকে আবার একবার সুযোগ দেয়, বাংলার মানুষের জন্য কি কি করবে? বাংলার মানুষ সুযোগটা দিয়ে দেখুক না। দিয়েছেন তো 15 বছর ধরে একজনকে, তার আগে 34 বছর ধরে লেফট ফ্রন্টকে দিয়েছেন। বাংলায় এটাই হয়। দেখুন রাজস্থানে দেখবেন 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, তাতে মানুষের বেটার থাকে। হ্যাঁ, আমরা একজনকে এত পাওয়ার দিয়ে দিই, তারা পুরো মানে সিস্টেমটাকে ক্যাপচার করে নেয়। আর তারা এমনভাবে সিস্টেমটাকে ক্যাপচার করে নেয় যে অন্য কেউ কিছু করতে পারে না, তাদের বিরোধিতাও করতে পারে না, যতক্ষণ না মানুষ তাদেরকে সরায়। এখন রাজনীতিটা ধর্মের রাজনীতি হয়ে গেছে, মেরুকরণের রাজনীতি হয়ে গেছে। কেন আজকে বাংলায় মুসলমানও আক্রান্ত, হিন্দু আক্রান্ত, কিন্তু একদিকে তৃণমূল খালি মুসলমানদের কথা বলছে আর বিজেপি খালি হিন্দুদের কথা বলছে। কংগ্রেস বলছে আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি যদি আক্রান্ত হন তাহলে আমরা আপনার জন্য মানে ভালো করার চেষ্টা করবো। আপনি যে প্রশ্নটা করলেন কংগ্রেস আসলে কি করবে, কংগ্রেস আসলে প্রথমে তো এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম যেগুলো হয়েছে, চাকরিগুলো যেগুলো হচ্ছে না, সেগুলোই তো আমরা চেষ্টা করবো, আমাদের সোনার বাংলাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আজকে যেভাবে বাংলার ডেট 8 লক্ষ কোটি টাকা হয়ে গেছে, আপনি ভাবুন তো আগামী দিনে আপনার পরিবারের ওপরে কতটা চাপ সৃষ্টি হবে। এই যে ঋণটা যেটার উপরে ইন্টারেস্টই দিচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে আসবে? একটা পয়েন্টে, একটা জায়গার পরে কিন্তু এই টাকাগুলো আর কোথাও দেওয়া থাকবে না। এই যে ডিএ দিতে পারছে না, এগুলো তো একটা সিস্টেম্যাটিক কোল্যাপস হচ্ছে। আজকে আইন শৃঙ্খলা যেখানে চলে গেছে, বেসিক হলো আমি ইন্ডাস্ট্রি আনতে গেলে আজকে আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, কোনো বড় কোম্পানি আসবে না। আমরা বেঙ্গল সামিট দেখি, সবাই এসে বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে? হচ্ছে নিউ টাউনে কিছুটা হচ্ছে হয়তো, কিন্তু বেশিরভাগটাই রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের একটা, আর এগুলো সব বেঙ্গলের মধ্যে। আমাদের বেঙ্গলের আপনি দেখবেন টপ 8 এফডিআই যেগুলো মানে স্টেটস আছে, আমরা নেই। একসময় আমরা ছিলাম, আজকে আমরা নেই। হায়দ্রাবাদের মতো একটা ছোট শহরে আমাদের থেকে অনেক বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে। বোম্বে দিল্লি তো আমি ছেড়েই দিলাম, ব্যাঙ্গালোর আমি ছেড়েই দিলাম, তাহলে আমরা কেন ওই জায়গাটা পাচ্ছি না? এটাও তো আমাদের অ্যাসপিরেশন হওয়া উচিত, বাঙালিদের অ্যাসপিরেশন হওয়া উচিত, বাংলার মানুষের অ্যাসপিরেশন হওয়া উচিত। বাংলার নেক্সট প্রজন্মের জন্য এই অ্যাসপিরেশনটা থাকুক না। আমরা এই জায়গাটা করতে চাই। দেখুন মমতা ব্যানার্জি এবং তৃণমূল একটা কথা বলে যে বাংলার পাওনা টাকা কেন্দ্র নেতৃত্ব দিচ্ছে না। আপনাদের মনে থাকবে 2011 সালে যখন আমরা, 2009 থেকে আপনি আমাদের জোটটার কথা ভাবুন, তার আগেও 2004-এ যখন ইউপিএ ছিল, লেফট ফ্রন্ট কিন্তু কোনোদিন বলতে পারেনি যে বাংলার প্রাপ্ত টাকা মানে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তার মানে কংগ্রেস, আপনি বিরোধী পার্টি হলেও বাংলার মানুষের জন্য বা অন্য যে কোনো স্টেটে তাদের প্রাপ্য টাকাটা দিত। মমতা ব্যানার্জি আমাদের হাত ধরলো 2009-এ, তাকে আমরা রেলওয়ে মিনিস্টার করলাম, তিনি 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের দেওয়া আজকে তো ওনার কাছে অনেক হেলিকপ্টার আছে, সেদিন তার কাছে ছিল না। তিনি সেদিনকা কিন্তু কালীঘাটের বাড়িটা আজকে অনেক ভালো হয়ে গেছে। আজকে যারা তৃণমূল করছে তারা কোটি কোটি টাকার মালিক। সেদিনকার মমতা ব্যানার্জি আর আজকে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঘোর পার্থক্য। তাদের কাছে আজকে আপনি দেখবেন ওই ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা আছে, তো সেদিন তাদের কাছে ছিল না। সেদিন কংগ্রেস পার্টি তার পাশে দাঁড়িয়ে তাদেরকে জিতিয়েছিল। আমরা চেয়েছিলাম বাংলাটাকে পরিবর্তন আনতে। তিনি 2012 সালে এফডিআই রিটেল নিয়ে তিনি ইউপিএ সরকার ছেড়ে চলে গেল। তারপরে দেখুন উনি তা সত্ত্বেও 2014 অব্দি যখন ইউপিএ সরকার ছিল, তিনি কিন্তু একদিনের জন্য বলেনি যে বাংলার প্রাপ্য টাকাটা বাংলা পাচ্ছে না। এবং সেই সময় তিনি আমাদের বিরোধিতা করেছেন। তিনি মনমোহন সিং এর সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশনও এনেছেন। এবং আপনার ইতিহাসটা দেখবেন মনমোহন সিংকে পর্যন্ত খারাপ কথা বলেছেন। আজকে তিনি, আমি দুদিন আগে দেখছিলাম, মনমোহন সিং এর কথা মনে করছিলেন। ভালো, এই উপলব্ধিটা ভালো, কিন্তু সেই দিন তিনি মনে রাখেননি। 2014-র পরে আজকে এই 12 বছর তাদের রাজনৈতিক মেরুকরণটা তিনি দেখাতে চাইছেন তিনি বিরোধী শক্তি। কিসের বিরোধী শক্তি? লেফট মানে সেন্টারের বিরোধী। এই সেন্টারের বিরোধী করতে করতে কিন্তু বাংলার উন্নয়নটা আর হলো না। এই মেরুকরণে তিনি চান যে বিজেপি এখানে বিরোধী শক্তি থাকুক। কেন? তাহলে মেরুকরণের রাজনীতিতে তিনি মুসলমান যারা আছেন, ধর্মের মানুষদের, যাদের কাছে তিনি রেড রোডে গিয়ে ঈদের দিনে তাদেরকে তো ভয় দেখালেন, ডিরেক্টলি ভয় দেখাচ্ছেন যে বিজেপির একটা জুজু দিয়ে যে বিজেপি এসে গেলে তোমাদের জীবন খারাপ হয়ে যাবে, তাই ভালো হোক মন্দ হোক আমাকে ভোট দাও।
এইটাই তো রাজনীতি, এটা অঙ্কের রাজনীতি। তিনি অঙ্কের রাজনীতিটা খুব ভালো জানেন, সেই জায়গাটাই তিনি করে যাচ্ছেন। তো আজকের দিনে আমার মনে হয় যে মানুষ ধর্মটাকে বাদ দিয়ে তাদের জীবনের উন্নয়নের জন্য কিছু ভাবতে হলে একমাত্র বিকল্প হলো কংগ্রেস পার্টি। কেন? বিজেপি তো বাংলার বিকল্প হবে না। বিজেপির মধ্যে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে কালচার, সেটা নেই। আর লেফট ফ্রন্টে 34 বছরের ব্যাগেজ, তাদের নেতা মোহাম্মদ সেলিম, আমরা কি ভেবেছিলাম যে তিনি সেকুলার মানসিকতার মানুষ, কিন্তু তিনি যেদিনকে হুমায়ুন কবির, আজকে আমি একটা হিন্দু হয়ে যদি আমি মুসলমানদেরকে বলি আমি কেটে তাদেরকে জলে ফেলে দেব, তাহলে কি মুসলমান ভাই বোনেরা আমাকে ভালো চোখে দেখবে? নিশ্চয়ই দেখবে না। যে লোকটা হুমায়ুন কবির, সেই দিন এখন হয়তো তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু তার আগেও তিনি ক্ষমা চাননি যেদিনকে মোহাম্মদ সেলিম চলে গেলেন তার কাছে। আমরা জানতাম না, আপনারা এই মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। তাহলে একটা ওরকম মানুষ যে বলছে হিন্দুদেরকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, তার সঙ্গে মিটিং করলে তো কংগ্রেস সেই জায়গায় তো কোনোদিন আসবে না। আমরা কোনোদিন এরকম প্ল্যাটফর্ম নিতে পারবো না। কেন? বাংলার জন্য খালি নয়, আমরা প্রতিটা স্টেটে আমরা লড়াই করছি, তো ওই স্টেটে আমাদের রাজনৈতিক ক্ষতি হবে। তো আমরা ওই জন্যই আমরা দূরে সরে আসলাম। তিনি আমাদের নেতৃত্বকে অনেক উল্টোপাল্টা কথা বললেন, আমি তাকে শুভেচ্ছা দেব, তাদের ক্যান্ডিডেটকে বলবো, কিন্তু তাদেরও 34 বছরের ব্যাগেজ। যারা নতুন প্রজন্মকে করছে, তারা কিন্তু একটা জায়গা ধরে রাজনীতি করছে না, তারা বিভিন্ন জায়গায় বুঝে যাচ্ছে। তাদের পরিচয় নিশ্চয় বাড়ছে, কিন্তু নিজের ঘর যতক্ষণ না সামাল দেবো, ততক্ষণ অন্যর ঘরে, অন্য জায়গায় গিয়ে আমি কি বলতে পারবো? তো তাদের 34 বছরের ব্যাগেজ, বিজেপি তো বিজেপি, আর তৃণমূলের 15 বছর যা করেছেন, যদি বাংলার মানুষ মনে করেন তাদের জীবন ভালো আছে, তাহলে ভোট দিন।